পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তার দাবিতে মামলা হয়। এবার নোটিশ দিল সুপ্রিম কোর্ট। জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি সর্বোচ্চ আদালতের। এসআইআর এ যুক্ত বিএলও ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিএলও ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতে জানালো জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে সিএ আবেদনকারীদের বিষয়ে কি সিদ্ধান্ত জানতে চায় সুপ্রিম কোর্ট। আমরা যা বলি সেটা সঠিক বলি, এটা আবার প্রমাণিত হলো। সর্বোচ্চ ন্যায়ালয় বলল যে সুরক্ষা দিতে হবে, যদি যাদের দিয়ে কাজ করাচ্ছ তাদের সুরক্ষা দেয়া হবে না, আর তাদের লাল চক্ষু দেখাবে, বারবার বলবে এই সারা রাত ধরে করতে হবে, এইটা তোমার না হলে। আবার কালকে 3টে নতুন নির্দেশ এসছে দেখলাম, নির্দেশের পর নির্দেশ, আদেশের পর আদেশ, সেগুলো সব পালন করতে হবে। আর তারপর মৃত্যুর মিছিল হবে, তারা চোখে কালো চশমা পরে থাকবেন, দেখা যাচ্ছে। না সেটা তো রাজ্যকে চিঠি দেওয়া মানে, ওনার তো সিইও আছে এখানে, সুতরাং তিনি তো সিইওদের নিয়ে বৈঠক করলেন, বিশেষ পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করলেন, পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে দিলেন, বিশেষ পর্যবেক্ষকের টিমের সংখ্যা বাড়িয়ে দিলেন। তো তারপরে উনি একটা চিঠি দিয়ে থেমে থাকলেন, এটা তো ওনার দায়িত্ববোধের পরিচয় নয়। তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, অনারেবল সুপ্রিম কোর্ট, সেই অর্ডারটাকে মান্যতা দেবেন, এটাই সবাই আশা করে। রাজ্যের সরকারে যেখানে যে সরকার সেখানে যে চাপ দিবে, কেন্দ্র একটা চাপ কি, এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে। রাজ্যের চাপ কি, যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে। রাজ্য যদি মনে করে তাদের বিরুদ্ধে বদলা নেবে, তারা কোথায় যাবে? তারা দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তার, শিক্ষক, কারো প্রতিবাদে রাজ্যের কোনো কর্ণপাত হয় না। ফলে পশ্চিমবঙ্গের আজকে কর্মচারী কুল তাদের রুটি রুজির জন্য, সংসার পরিচালনার জন্য প্রচণ্ডভাবে ভীত হয়ে প্রতি বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা আত্মসমর্পণ করছে। অসুস্থ বিএলওকে নিয়ে এসে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। নামখানার বিএলও তিনি, তাকে নিয়ে এসে এভাবেই তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষতিপূরণের দাবি জানিয়ে। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর সিও দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা, নামখানার বিএলওকে সামনে রেখে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কিছুক্ষণ আগেই সেই ছবি তুমি তুলে ধরছিলে, তৃণমূলপন্থী বিএলওরা কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের দাবি? দেখো, দাবি হচ্ছে ক্ষতিপূরণ। কারণ দেবাশিস দাস এসএসকেএমে ভর্তি ছিলেন এবং প্রায় 14 দিন ধরে তিনি সেখানে ভর্তি ছিলেন, এবং যা বলছেন তারা, যে ডাক্তার বলেছেন তার প্যারালিসিস হয়ে গেছে। এবং তার ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, ছেলের বক্তব্য হচ্ছিল যে বাবা, নামখানা যেখানকার বিএলও, সেখানকার বেশিরভাগই মানুষ কিন্তু পড়াশোনা জানেন না, এবং একটি ফর্মের জন্য তাকে কিন্তু একাধিকবার তাদেরকে বোঝাতে হয়েছে। এবং তারপরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ ছিল যে দ্রুত শেষ করতে হবে, এবং তারপর ডিজিটাইজেশন, মোবাইল খুব ভালো চালাতে পারেন এমনটা নয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও তিনি বয়স অনুযায়ী বলেছেন তার 57 বছর বয়স, রিটায়ারমেন্টের 3 বছর বাকি আছে, যথেষ্ট তার উপরে চাপ ছিল। এবং যেভাবে ওই চাপের মধ্যে তিনি কাজ করছিলেন, হঠাৎই অসুস্থ বোধ করেন, এবং তারপরেই দেখা যায় তাকে হাসপাতালে ভর্তি করার পর এই মুহূর্তে তিনি প্যারালিসিস অবস্থায় রয়েছেন। ডাক্তাররা তাই বলেছেন, পরিবার তাই বলছে। এবং দেখতে পাচ্ছি যে বিএলও যারা অবরোধ কমিটি, তৃণমূলপন্থী বিএলও অবরোধ কমিটি, তাদের মধ্যে কয়েকজন বিএলও রয়েছেন, তাদের বক্তব্য, তাদের অবস্থান বিক্ষোভ করছেন, ক্ষতিপূরণ দিতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুরো অ্যাম্বুলেন্স বাইরে রয়েছে, এবং তার ছেলে কিছুক্ষণ আগেই কিন্তু ভেতরে গেছেন, সিওর সঙ্গে দেখা করবেন, এমনটাই কারণে গেছেন, যে কারণ তারা ক্ষতিপূরণের বিষয়টা বলবেন। ক্ষতিপূরণ কত লাগবে, এই সব থেকে বড় কথা। যদিও ছেলে বলেছে যে ক্ষতিপূরণ নির্বাচন কমিশন যেটা মনে করছে সেই ক্ষতিপূরণই তারা মনে করছে, আশ্বস্ত যদি করা হয় তাহলে অনেকটাই তাদের সুরাহা হবে, কারণ তাদের বাবাই ছিলেন আর্নিং মেম্বার। এবং সবথেকে বড় কথা যে এই ধরনের চাপ সৃষ্টি করার পরেই এই অসুস্থতার দেখা দেয়, এটা হচ্ছে তার পরিবারের বক্তব্য। এবং তারপরেই কিন্তু সিও দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন তারা। রুমা, তোমার কাছে আবার আসবো। একেবারে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবিটা আরো বিস্তারিত তুমি আমাদের সামনে তুলে ধরবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো যখন এসএসকেএম থেকে ছাড়া হয় অসুস্থ বিএলওকে, সেই মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। নামখানার ফ্রেজারগঞ্জের অসুস্থ বিএলও
দেবাশিস দাস তাকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে, এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি গত মাসের 25 তারিখে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরিবারের যেমনটা অভিযোগ যে কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সে কারণে তার স্ট্রোক হয়েছিল এবং তারপর থেকে তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন এবং এই মুহূর্তে আজকে যেমনটা দেখতে পাচ্ছি যে তাকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের সদস্যরা নিয়ে যাচ্ছেন, পাশাপাশি বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হবে, যেমনটা খবর তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে নির্বাচন কমিশনের দপ্তরে এবং তার যে অভিযোগ, তার পরিবারের যে অভিযোগ তা করা হবে, লিখিতভাবে তার করা হবে এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন সঙ্গে। পাশাপাশি এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির যে সদস্যরা তারা রয়েছেন। এই মুহূর্তে কোথায় যাবে? আমরা এখন ইলেকশন কমিশনের অফিসে যাব। এনার যে চিকিৎসার খরচা থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে আমরা ওনার চিঠি করানো হবে, চিঠি করে এবং খরচা যাতে পাওয়া যায়। ওনার রেমুনেশন, উনি এখন একটা সাইজ প্যারালাইসিস হয়েছেন, আপাতত এই অবস্থায় ছেড়েছেন। এখন পরিস্থিতি তো আগের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। অবশ্যই অভিযোগ করব, এই পৈশাচিক অমানবিক কাজের জন্য তো নির্বাচন কমিশনের দায়ী। যেমনটা অভিযোগ যে এই যে কাজের চাপ, এই কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যে কারণে তার স্ট্রোক হয়েছিল গত মাসের 25 তারিখে। তারপর তাকে এসএসকেএমে আনা হয় এবং আজকে তাকে নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা ইতিমধ্যে জানিয়েছেন যে তার ফিজিওথেরাপির প্রয়োজন আছে। এই মুহূর্তে তাকে নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে তাকে দেখিয়ে, তাকে সঙ্গে নিয়ে তার পরিবারের সদস্যরা অভিযোগ জানাতে চাইছেন যে এই কাজের চাপের জন্য এই অসুস্থতা, সে কারণে তারা ক্ষতিপূরণ দাবি করবেন, এমনটাই কিন্তু পরিবার সূত্রে খবর। নামখানার এই অসুস্থ বিএলও দেবাশিস দাসের ছেলে কি বলেছেন দেখুন। আমার বাবার তো এই অবস্থাতে ব্রেন স্ট্রোকের পরে এই কন্ডিশন, এখন এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, লেফট সাইড প্যারালাইসিস হয়ে গেছে। তো আমি এটুকুই চাই, আমার বাবা যে স্বাভাবিক জীবনযাপনে ছিল উনি আসতে তো এখন বহু সময় লাগবে বা নাও আসতে পারে। তো আমার কাছে আবেদন, এইভাবে সময় না দিয়ে এভাবে একটা স্বাভাবিক মানুষকে কেন এইভাবে করা হলো। বাবা টিচার, মোবাইল চালাতে জানে কিন্তু ওনার 57 এজ, তো অতটা স্মার্টলিভাবে মোবাইল উনি ইউজ করতে জানেন না। ওটা একটা বড় একটা চ্যালেঞ্জিং ওনার কাছে ছিল। যে এরকম রুলস রয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ওনাদের ফর্ম দেওয়া এবং ওরা ফর্ম ফিল আপ করে জমা দেবে, সাবমিট তখন কালেক্ট করা, কিন্তু 90% লোকেরাই কিন্তু ওটা ফর্ম ফিল আপই করতে জানে না। তো এই প্রেশারগুলো পার্সোনালি আর এক্সট্রা করে এসে যাচ্ছিলো। উনি তার উপরে বিডিও অফিস থেকে প্রেশার, পার ডে টার্গেট দিত, এত ফর্ম জমা দিতে হবে। হ্যাঁ, 3 বছর বাকি ছিল। ডাক্তার এখন ফিজিওথেরাপির মাধ্যমে রাখতে বলেছে। উনি এখন টিউবের মাধ্যমে খাবার খাচ্ছে, এমনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছে না, কথাও বলতে পারছে না। ছেলের বক্তব্য আপনারা শুনলেন। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা নামখানার বিএলও এবং তাকে এসএসকেএম থেকে যখন ছাড়া হয় একেবারে সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় সিইও দপ্তরের সামনে এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখান, তাকে নিয়ে বিক্ষোভ দেখান সিইও দপ্তরের সামনে এই দাবিতে, সুবিচারের দাবিতে এবং ক্ষতিপূরণের দাবিতে। তৃণমূলপন্থী বিএলওদের কি দাবি, কি বক্তব্য এবার রাখবো আপনাদের সামনে। বিএলও ডিউটি করা অবস্থাতে ওনার ব্রেন স্ট্রোক হয় এবং তারপরে উনি পিজি হসপিটালে এসে ভর্তি হন। প্রায় 10 থেকে 12 দিন হসপিটালাইজ থাকার পর, দীর্ঘদিন অসুস্থতার পরে ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে যায়। ব্রেন স্ট্রোক এবং ডান দিক প্যারালিসিস মানে সম্পূর্ণরূপে অক্ষম বলা যেতে পারে। তাহলে ইসিআইকে দায় নিতে হবে। ওনার সংসার কিভাবে চলবে এবং উনি কিভাবে ওনার পরবর্তী দিন যাপন করবেন, সেই জন্যই এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা আজকে সিইও দপ্তর যাব এবং সিইওর সাথে দেখা করব। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন। ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা, তারা অবস্থান বিক্ষোভ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা, কমিশন সূত্রে কি খবর? দেখো, কমিশন এর আগে কি জানিয়েছিল? কমিশন জানিয়েছিল যে কমিশন বিবেচনা করছে ক্ষতিপূরণ দিতে। কাদের ক্ষতিপূরণ দিতে? 10 জন বিএলও তাদের যেটা খাতায় কলমে রয়েছে তাদের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর কারণ এবং রিপোর্ট সমস্ত পাঠাতে বলা হয়েছিল, তাদেরকে কিন্তু তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে জানিয়ে রাখি,
অসুস্থ বিএলওদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি বা সেরকমটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অর্থাৎ বলে রাখি যে শুধুমাত্র 10 জন বিএলও যে যারা মারা গেছেন তাদের কিন্তু খাতায় কলমে রয়েছে একদম কমিশনের। সেক্ষেত্রে রিপোর্ট দ্রুত পাঠাতে বলা হয়েছে। এতদিন ধরে রিপোর্ট কেন পাঠানো হয়নি এমনটাও বলা হয়েছে সিও দপ্তর থেকে, এবং দ্রুত সংশ্লিষ্ট জেলা থেকে যে যারা জেলা নির্বাচনী আধিকারিক তাদের থেকে কিন্তু রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এখন আমরা একটু কথা বলে নেব। দেখতে পাচ্ছ যে যার ছেলে দেবাশিস দাস তিনি ভেতরে গিয়েছিলেন, সিও দপ্তরের ভেতরে গিয়েছিলেন। সিও দপ্তরের ভেতরে যাওয়ার পর কি হয় অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি। আজকে রিলিজ করা হয়েছে বলতে ডিসকাস করেছি, কারণ ওনার ফিজিওথেরাপির খুব প্রয়োজন রয়েছে, তো আমরা ওর জন্যই এখন সিরিয়াস কন্ডিশনে উনি রয়েছে, তো সেখান থেকে দেখতে গেলে ওনাকে ফিজিওথেরাপি করানো খুব জরুরি রয়েছে, তাই আমরা আর্জেন্ট বাড়ি নিয়ে যাচ্ছি। আর এবং চেক আপের মধ্যে থাকবে, পিজি হসপিটালে আসতে হবে ওনাকে। পরবর্তীতে ওনাকে নিউরো সার্জনের কাছ থেকে যোগাযোগ করার কথা বলেছে, ওখানেও দেখাবে প্রেসক্রিপশনে সব নেক্সট উইক থেকে হবে। না, কথা হয়নি। রিসিভিং কাউন্টারে আমরা কপিটা জমা দিয়েছি, আর কিছু না। না, না না না, আপনাদের শুধু কপিটা জমা নেওয়া হয়েছে? হ্যাঁ। মানে এই যে আপনারা নিয়ে এলেন এভাবে হাসপাতাল থেকে, এতটা মানে অসুস্থ, ইসির কেউ সেরকম গুরুত্ব দিল না? না, সেরকম তো কিছু দেখতে পেলাম না আমি। কি বলবেন ইসির এই ভূমিকাকে, কি বলবেন? প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কি হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। কারোর সাথে দেখা করতে চেয়েছিলেন? দেখা করতে চেয়েছিলেন? দেখা করতে চেয়েছিলেন কি? না, আমি দেখা করার মতো। ইসির কাছে কি দাবি থাকে? দাবি বলতে আমার বাবার এই বিওলোর অ্যাক্ট অনুযায়ী 15 লাখ টাকার একটা রয়েছে। আমরা এই রিসিভিং কপিটা জমা দিয়েছি, ঠিক আছে? এখানে পরিষ্কার লেখা আছে 15 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স রয়েছে, যেখানে কারোর আমরা এই রিসিভিং কপিটা জমা দিয়েছি ওনার কাছে। 15 লাখ টাকা। প্লিজ এরপরে দেখো, জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেটা একদম দেবাশিস দাসের ছেলে বললেন যে শুধুমাত্র তারা ভেতরে গিয়ে তারা যে কপিটা দেওয়ার কথা, তারা চিঠিটা দিয়েছেন, সেই চিঠিতে তারা 15 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কোনো আধিকারিকের সঙ্গে দেখা করেননি বা আধিকারিকের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি তারা পাননি। কমিশন কি সিদ্ধান্ত নেয় আমরা সেদিকে নজর রাখবো। তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। আর পুরো বিষয়টা নিয়ে বিজেপির কটাক্ষ যে গোটাটাই নাটক, দেখুন কি বলেছেন শঙ্কর। তৃণমূল কংগ্রেসপন্থী বিএলওরা যারা মেরুদণ্ড, কালীঘাটে বা ক্যামার স্ট্রিটে বিক্রি করে এসেছিল, বা যাদেরকে এই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করে কেন ডিএ সময় এই কথা বলে অপমান করেছিল, তারা যা করছে এগুলো সত্য রাজনৈতিক কারণে। আমি ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো এই ধরনের নাটক করা বিএলওদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে। এটা কি মানে ইলেকশন কমিশনটাকে নাটকের জায়গা পেয়েছে? পরিবারের লোক কথা বলবে, নিশ্চিতভাবে কারো অসুবিধা হলে তার দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের, কিন্তু এরা তো একটা রাজনৈতিক ড্রামাপালা তৈরি করেছে ইলেকশন কমিশনের অফিসের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.